ওসমান হাদির মৃত্যুতে রাজধানী প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন জায়গায় হামলা, দেশজুড়ে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক, হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসির। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ছাত্র জনতা। ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। রাজধানী কারণ বাজারের প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাত 12টার দিকে প্রথম আলোর অফিসে হামলা শুরু হয়, পরে ডেইলি স্টারে হামলা চালানো হয়। হাদির মৃত্যুতে সকালেও স্লোগানে উত্তাল শাহবাগ। ধানমন্ডি 32 নম্বরে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যে রাতে জড়ো হন শিক্ষার্থীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতারের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শরীফ ওসমান হাদির মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ছাত্র জনতা। নারায়ণগঞ্জে শোক ও প্রতিবাদ মিছিল করেছে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। হাদির মৃত্যুতে খাগড়াছড়িতে রাতে ছাত্র জনতার বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। ঝালকাঠিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে এনসিপি ও নাগরিক অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে জামালপুরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা ও বরিশালে কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। আফরিন পপি, মোহনা সংবাদ। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। রাত 9টা 44 দেয়া ওই পোস্টে লেখা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকেও হাদির না ফেরার দেশে পাড়ি জমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির মরদেহ আজ বাংলাদেশে আনা হবে বলেও জানান তিনি। তার মৃত্যুতে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক জানিয়েছে। সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 11টা 20 সময় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সন্তান ও স্ত্রীর দায়িত্ব নেবে সরকার। তিনি বলেন, শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শোককে শক্তিতে পরিণত করার পাশাপাশি হাদির হত্যাকাণ্ডের জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিপ্লবীর মৃত্যু নেই, ওসমান হাদি বেঁচে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে ওঠা কণ্ঠে। প্রতিটি প্রতিবাদী মিছিলই আর সাহসী তরুণের চোখে। হাদি শুধু একটি নাম নয়, এখন একটা ইতিহাস। তার প্রতিটি কথাই ছিল বিদ্রোহের আগুন। ওসমান হাদির সাহসী সেসব কথা জানাচ্ছেন আহসানুল হৃদয়। কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। যার গালিও ছিল বুলির মতো, যার প্রতিটি শব্দ আঘাত করত অন্যায়ের বুকে, যার প্রতিটি কথাই ছিল বিদ্রোহের আগুন। কথা তো অনেকেই বলে, কিন্তু সবার কথা হৃদয়ে দাগ কাটে না, সবার কথা মানুষের ভেতরে গেঁথে যায় না। ওসমান হাদি ছিলেন তেমনই এক বিপ্লবী। জুলাই আন্দোলনের পর তিনি শুধু একজন মানুষ নন, তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের ভাষা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, ভীত মানুষের কণ্ঠস্বর। আজ সেই কণ্ঠ থেমে গেল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছিলেন তিনি। স্বপ্ন ছিল বদলের, স্বপ্ন ছিল শোষণহীন এক সমাজের। কিন্তু 12 ডিসেম্বর রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে রক্তাক্ত হলো সেই স্বপ্ন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ডামে, তারপর এবার কেয়ার, শেষ আসার ঠিকানা হয়ে ওঠে সিঙ্গাপুর। 15 ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল তাকে। মানুষ ভেবেছিল হয়তো আবার ফিরবেন, আবার গর্জে উঠবে তার কণ্ঠ, কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। আমি সেই দিন হব শান্ত। বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না। ওসমান হাদি মরে যাননি, তিনি বেঁচে থাকবেন প্রতিটি অন্যায় বিরুদ্ধে ওঠা কণ্ঠে, প্রতিটি প্রতিবাদী মিছিলে, প্রতিটি সাহসী তরুণের চোখে। ভালোবাসা আর শ্রদ্ধার ঠিকানায় আজীবন বেঁচে থাকবেন। একটি নাম নয়, ওসমান হাদি এখন একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি অমর প্রতিবাদ। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের সিজদি খানের রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতায় না করে সহাবস্থানে থাকলে ভালো নির্বাচন হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নির্বাচন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এবং পার্টিগুলি যদি একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা না করে সহাবস্থানে করে, তবে ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় দরকার হলো আপনাকে সাংবাদিকদের। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেন, তবে কিন্তু সবচেয়ে ভালো। আর আমি আরেকটা হলো আপনাকে রিকোয়েস্ট করব যে আপনারা এই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। সারা দেশের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সুরক্ষায় কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির নির্বাচন পরিচালনার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে জানিয়েছে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামালের সুরক্ষা সহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার আগের চেয়ে বেশি চিকিৎসা গ্রহণ করতে পারছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এই অবস্থা বজায় থাকলে তার স্বাস্থ্যের উন্নতি সম্ভব। বিগত সরকারের সময়ে তাকে পরিকল্পিতভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, সে কারণে শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল
আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। রাজধানীর গুলশানের 196 নম্বর বাসভবন ঘিরে চলছে প্রস্তুতি। লন্ডন থেকে দেশে ফিরে এই ভবনেই থাকবেন তারেক রহমান। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। ভেতরে বাইরে রং, পলিশ, আসবাবপত্র গোছানো সহ প্রয়োজনীয় সংস্কার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে ভবনটির নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বাসভবনের আশেপাশে সিসিটিভি ক্যামেরা বসানো, পরিবেশ পথ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দলীয় ব্যবস্থাপনা টিম। দর্শক, রাজধানীর মিরপুর 1 নম্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুরাইয়া মুন্নি, জানাবেন বাজারের হালচাল। মুন্নি, আজকের বাজার দর কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি মিরপুর 1 নম্বর বাজারে। তো এখানে আমি যেটুকু দেখতে পেলাম যে প্রত্যেকটা সবজির তুলনামূলকভাবে একটু দাম বেশি। আর এখানে ক্রেতারা অভিযোগ করছেন যে এই পরিমাণ দাম যদি হয় এই সময় ভরা মৌসুমে, তাহলে কিন্তু তাদের দৈনন্দিন খরচ থেকে শুরু করে অন্যান্য কেনাকাটাতেও খুব বেশি প্রভাব পড়বে। এমনকি এখানে দেখলাম 30 থেকে 40 টাকা এক একটা ফুলকপি, কিন্তু কোনো ক্ষেত্রে কোনো দোকানদারই নিচ্ছে হচ্ছে 50 টাকা করে। কারণ এরা তাদের কথা মতো তারা বলছেন যে ফুলকপির দামগুলো নাকি একটু বড়, বা দামগুলো একটু বেশি বড় হওয়ার কারণে, এবং পাতাকপি একই অবস্থা। তো একই সঙ্গে আমি অন্যান্য সবজির দামও করেছি, তো অন্যান্য সবজিও মোটামুটি দামটা একটু বেশি বলে এখানে ক্রেতারা অভিযোগ করছেন। এবং বিক্রেতারা যেটা বলছেন যে এখনও পুরোপুরি বাজারে সবজি এসে পৌঁছায়নি, শীতের সবজি। তো এখন ভরা মৌসুম, তারপরে যদি শীতের সবজি দামটা বেশি, এ কারণে ক্রেতারা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন কিছুক্ষণ আগে। একই সঙ্গে আমি আপনাকে যদি পেঁয়াজের কথা বলি, তো এখন নতুন পেঁয়াজের দাম যদিও একটু কম, কিন্তু সবাই ক্রেতারা যারা আছেন তারা কিন্তু নতুন পেঁয়াজ না কিনে তারা পুরন পেঁয়াজের দিকেই আগ্রহী। তারা পুরান পেঁয়াজের দামটা হচ্ছে 130 থেকে 40 টাকা এ বাজারে। তো এটা নিয়ে ক্রেতারা অনেক ক্ষোভ জানিয়েছেন যে এভাবে যদি বাজার মনিটরিং করা না হয় তাহলে নাকি জিনিসপত্রের তাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো এটা নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করছেন। এবং একই সঙ্গে আমি একজন দোকানিকে প্রশ্ন করব যে কি কারণে পেঁয়াজের দামটা একটু বেশি, এটা নিয়ে একটু কথা বলবেন। পেঁয়াজের দামটা একটু বেশি আমাদের পুরানটা দাম একটু বেশি, নতুনটা তো সস্তায় আছে, 90 টাকা কেজি, 85 টাকা কেজি। পুরানটার দাম একটু বেশি হওয়ার কারণ হচ্ছে সিজন শেষ পর্যায়ে, এই জন্য দাম একটু বেশি। হ্যাঁ, মুক্তি যেমনটি বলছিলেন যে জিনিসের পেঁয়াজের দাম বেশি কারণটা হচ্ছে বাজার তদারকিও যদি না হয় তাহলে নাকি বেড়ে যায়। এবং এখন মৌসুম শেষ পর্যায়ে, তো এখন পেঁয়াজের দামটা সাধারণের নাগালের মধ্যে আসবে এমনটাই প্রত্যাশা করছেন জনসাধারণ। একই সঙ্গে বাজার তদারকি বা মনিটরিং ব্যবস্থা জোরদারেরও দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। তো মুক্তি, এই ছিল আমার কাছে বাজার দর সম্পর্কে সর্বশেষ। ধন্যবাদ মুন্নি আপনাকে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের চাষাড়ায় এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় ছোট বালিয়াতলী মুসল্লিয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় অ্যাডহক কমিটি গঠন ও নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, অপারেশন ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নান মনোনয়নপত্র সংগ্রহ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ভোলায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার মতবিনিময় সভা করেছেন। কক্সবাজারের টেকনাফের হোয়াইকং ইউনিয়নের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে সাংবাদিক আবুল কাশেমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ির পানছড়ি জোনের আওতাধীন লৌগাং ইউনিয়নের বাবুরাপাড়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মানিকগঞ্জ জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীতে তৃণমূল অভিজ্ঞতায় জলবায়ু ন্যায্যতা ও জলবায়ু সুশাসন বিষয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও অভিবাসী মেলা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানী কারওয়ান বাজারের প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দর্শক, প্রথম আলো কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মুদাসির আলী, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মুদাসির, প্রথম আলো কার্যালয়ের সামনে ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মানে হচ্ছে আগুন যে নিভেছে বেশিক্ষণ হয়নি। আর ঘটনার সূত্রপাতটি হচ্ছে মূলত আগুন মৃত্যুর ২ ঘন্টা পর বিক্ষুব্ধ একদল জনতা সেখানে জড়ো হয় এবং প্রথম আলো ডেলিস্টার বিরোধী স্লোগান দিতে থাকে। যে এক পর্যায়ে কিন্তু অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে এবং অগ্নিসংযোগের ঘটনার পরপরই কিন্তু প্রথম আলো ভবনে ডেলিস্টারও কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু জিজ্ঞাসা করেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করতে সক্ষম হন। এদিকে আগুন লাগার পর আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেশ পেতে হয়েছে, বিশেষ করে প্রথম আলো ভবনের যে অগ্নিকাণ্ড সেই আগুন নিয়ন্ত্রণে আনতে দিতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ পেতে হয়েছে। তারা যেটুকু আমি জানতে পেরেছি এবং তারাও যেটুকু জানিয়েছে যে এই আগুন নিভাতে যে নিয়ন্ত্রণে আনতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত হয়েছেন। এর মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজন আহত হয়েছে, তবে অত গুরুতর না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তাকে আর কাজে রাখা হয়নি। আপাতত তাকে ছুটি দেওয়া হয়েছে। এদিকে যাদেরকে প্রথম আলো ভবনে যারা কর্তব্যরত গণমাধ্যম কর্মী ছিল তাদের সাথে আসলে এভাবে কথা বলা যায়নি। তাদের বর্তমানে কি অবস্থা সেটি এখনো জানা যায়নি। আপনাকে আরো কিছু জানা হয়েছে, তবে অত গুরুতর না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে তাকে আর কাজে রাখা হয়নি। আপাতত তাকে ছুটি দেওয়া হয়েছে। এদিকে যাদেরকে প্রথম আলো ভবনে যারা কর্তব্যরত গণমাধ্যম কর্মী ছিল তাদের সাথে আসলে ওভাবে কথা বলা যায়নি। তাদের বর্তমানে কি অবস্থা সেটিও এখনো জানা যায়নি। আপনাকে আরও একটু বিষয় জানিয়ে রাখতে চাই যে শুধু প্রথম আলো ডেইলি স্টার ভবন নয়, ছায়ানটেও কিন্তু হামলা ভাঙচুর হয়েছে এবং একই সঙ্গে নিউ এজ পত্রিকার যে সম্পাদক নুরুল কবিরের উপরও কিন্তু হামলার একটি ঘটনা ঘটেছে। মূলত হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমের উপর দোষারোপ চাপিয়ে এক ধরনের হামলার একটি ঘটনা কিন্তু ঘটেছে ওইসব জায়গাতেও এবং ছায়ানটের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড। এদিকে যে বিষয়টি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রথম আলোর ভবনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটি কিন্তু এখনও স্পষ্ট জানা যায়নি। এটি কিন্তু আরও কিছুক্ষণ পর জানা যাবে। ফায়ার সার্ভিস কর্মীরা হয়তো আমাদেরকে সেটি আরও ব্রিফ করে জানাতে পারবেন। আর এদিকে কিন্তু প্রথম আলো ডেইলি স্টার 2 ভবন থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা আজকে পত্রিকা প্রকাশ করতে পারবে না এবং আগামীকালকেও যে প্রকাশ হবে
এই বিষয়টি কিন্তু এখনও নিয়ে একটি সংশয় আছে। এই বিষয়ে কিন্তু আরও পরে বিস্তারিত জানানো যাবে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রথম আলোর ভবনের সামনে থেকে পাওয়া এই ছিল আমার কাছে তথ্য। ধন্যবাদ মুদাসির আপনাকে। বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীতে একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে 14 ইউনিয়নের লাখো মানুষ। উপজেলার ফরিদপুর ও দুর্গাপাশা ইউনিয়নের মধ্য দিয়ে কয়েক যাওয়া খরস্রোতা কারখানা নদী পারাপারে প্রায়ই ঘটে প্রাণহানি। সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির কথা জানান উপজেলা প্রকৌশলী কর্মকর্তারা। এম এ শাখাওয়াত হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের মধ্যবর্তী কারখানা নদীটি 3 উপজেলার সবচেয়ে ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ নদী। প্রবল স্রোত, উত্তাল ঢেউ এবং খরস্রোতা পানির তোড়ে প্রায় ঘটে ট্রলার ডুবিতে প্রাণ হারানোর ঘটনা। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী সহ বাউফল, দশমিনা, গলাচিপা উপজেলার লাখো মানুষ সবাইকে প্রতিদিন এই নদী পার হতে হয় চরম ঝুঁকি নিয়ে। তাই সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা। দক্ষিণ অঞ্চলের অনেকগুলো উপজেলা এটার সাথে সম্পৃক্ত এবং বাউফল দশমিনা থেকে এখান থেকে যতটা সহজে যাওয়া যায়, কিন্তু বগা বাউফল হয়ে অনেক সময় লাগে। বর্ষাকালে অনেক কষ্ট হয়, তুবন অনেকে ভয় পায়, চড়তে পারে না। ডেলিভারি রুগী আছে, কাটাছিরা, যে কোনো কারণে আমাদের খাওয়ার জন্য রাত 10টা 11টা পর্যন্ত আমাদের বসে থাকা লাগে। আমরা এই এলাকার মানুষ খুবই অবহেলিত, একেবারে খুবই অবহেলিত। এখানে যেটা সেতু হয়, একটা ব্রিজ যদি হয়, আমাদের হাজার হাজার মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। আমরা চাচ্ছি যে এখানে একটা ব্রিজ হোক, আর যদি ব্রিজ যদি নাও দিতে পারে অ্যাটলিস্ট একটা আমাদের ফেরি দেব। সেতু নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতির কথা জানান উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বেশ কিছু ফিজিবিলিটি স্টাডিও করা হয়েছে, তবে বর্তমানে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো এরকম এই বিষয়ে কোনো আমরা সিদ্ধান্ত পাইনি। তবে আমাদের এটি একটি অতি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হিসেবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সার্বক্ষণিক এই তথ্য পাঠাচ্ছি যে জনদুর্ভোগ হচ্ছে। নদী পারাপারে ফেরির ব্যবস্থা করার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিঠি পাঠিয়েছি সড়ক ও জনপথ বিভাগে, সেখানে আমরা যাতে আপাতত একটা ফেরির ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইতিমধ্যে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, তিনি আশ্বস্ত করেছেন। দীর্ঘদিনের ভোগান্তি আর প্রাণহানি কমাতে কারখানা নদীতে সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। আইপিএলের পুরো আসরে অংশ নেওয়ার জন্য মুস্তাফিজুর রহমানকে এনওসি দিবে বিসিবি। তবে মাঝপথে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে 8 দিনের জন্য দেশে ফিরতে হবে এই বাঁহাতি পেসারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। মঙ্গলবার আইপিএলের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের কোনো ক্রিকেটারের এটাই সর্বোচ্চ মূল্য। মুস্তাফিজকে আমরা এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য, শুধু নিউজিল্যান্ড সিরিজে যে টি20 যেই 3টে ম্যাচ থাকবে সেখানে, ওডিআই যে 3টে ম্যাচ থাকবে সেখানে ও জাতীয় দলের পক্ষে খেলতে চলে আসবে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, বাঁচানো গেল না হাদিকে, সিঙ্গাপুর থেকে মরদেহ আসছে আজ। বিদায়ী সংবর্ধনায় প্রধান বিচারপতি, বিচার বিভাগ শুধু সংবিধানের ব্যাখ্যাকারী নয়, সাংবিধানিক মূল্যবোধের সক্রিয় অভিভাবক। কাল রাষ্ট্রীয় শোক, আজ সারা দেশে দোয়া, ধৈর্য ও সংযম বজায় রাখুন দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। সমকাল শিরোনাম করেছে, বাঁচানো গেল না ওসমান হাদিকে, ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও আগুন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, চলেই গেলেন ওসমান হাদি, গণমাধ্যমে ঢুকে নজিরবিহীন তাণ্ডব, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, আগুন।
মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, ট্রাভেল পাস পেয়েছেন। এবং যুগান্তর শিরোনাম করেছে, হাদি হত্যার মূল আসামি ফয়সাল ভারতে, দেশে ফেরাতে নেই কোনো উদ্যোগ, কাঁদিয়ে চলে গেলেন হাদি। 25 ডিসেম্বর দুপুরে ঢাকায় পৌঁছবেন মেয়েকে নিয়ে, ফিরছেন তারেক রহমান। দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ওসমান হাদির মৃত্যুতে রাজধানী প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন জায়গায় হামলা, দেশজুড়ে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পুলিশ মোতায়েনের নির্দেশ ইসি। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, তারেক রহমানের বসবাসে প্রস্তুত হচ্ছে গুলশানের বাড়ি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।